ভোটের সময় প্রতি কেন্দ্রের জন্য 200 লাঠি প্রস্তুত রাখার নির্দেশ। আলামা সাইদির শেষ হাসিটি ছিল জালিমের বিরুদ্ধে নীরব প্রতিবাদ, বলছেন শামীম সাইদি। জানাবো ফেব্রুয়ারি মার্চে কর্মসূচি নিয়ে মাঠে নামতে পারে বিএনপি। ডক্টর মিজানুর রহমান আজহারী, যশোরের মাহফিল আসুন, দেখা হবে, কথা হবে। এবং সর্বশেষ জানাবো হঠাৎ হাসনাত সার্জিস আসিফের ফেসবুক আইডি কি হলো। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভোটের সময় প্রতি কেন্দ্রের জন্য 200 লাঠি প্রস্তুত রাখার নির্দেশ। আগামী নির্বাচনের সময় প্রতিটি কেন্দ্রের জন্য 200 করে ছোট লাঠি প্রস্তুত রাখতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে কুমিল্লা দক্ষিণ জেলার বিএনপি যুগ্ম আহ্বায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা শাখা সভাপতি কামরুল হুদা। অনুষ্ঠানে জামায়াতের স্থানীয় নেতাকর্মীদের সমালোচনা করে তিনি বলেন, একটা দল আমাদের সঙ্গে ছিল, তারা অতীতে আমাদের উপর ভর করে ক্ষমতার স্বাদ পেয়েছিল। চৌদ্দগ্রামবাসী জানে তাদের ভোটের হার কত। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে কামরুল হুদা বলেন, শেখ সেলিম, শেখ হেলাল সহ শেখ পরিবার লুট করে দেশটাকে শেষ করেছে। এই শেখ পরিবারে কেউ মুক্তিযোদ্ধারা যুদ্ধ না করে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার দল হয় কি করে? 96 সালে নির্বাচনের পর আবেদন করে আওয়ামী লীগের অনেকেই মুক্তিযোদ্ধা হয়েছে। শেখ হাসিনা 350 মন্ত্রী এমপি নিয়ে পালিয়েছে। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলেই বেহেশত নিশ্চিত। আমি বিশ্বাস করি, কারণ উনি দেশের জনগণের সঙ্গে হঠকারিতা করেননি বলেও মন্তব্য করেন বিএনপি নেতা। আলামা সাইদির শেষ হাসিটি ছিল জালিমের বিরুদ্ধে নীরব প্রতিবাদ, বলছেন শামীম সাইদি। আলামা সাইদির মেজর ছেলে শামীম বিন সাইদি বলেছেন, জামায়াতে ইসলামের সাবেক নায়েবে আমির আলামা দেলোয়ার হোসেন সাইদি অন্তিমকালে জান্নাতে যাওয়ার সময় তার মুখের হাসিটি ছিল জালিমের বিরুদ্ধে নীরব প্রতিবাদ। শামীম বিন সাইদি বলেন, কুরআনের পাখিকে জেলখানা থেকে হাসপাতালে নিয়ে আসা হলো হার্ট অ্যাটাকের কথা বলে। হার্ট অ্যাটাকের রোগী হুইল চেয়ারে চলে নাকি স্ট্রেচারে শুয়ে থাকে? সেদিন তিনি এত সুন্দর মিষ্টি মধুর হাসি দিলেন। এর আগে কি কখনো এত সুন্দর হাসি দেখেছেন তার? আমি দেখি নাই। যাওয়ার আগে সারা পৃথিবীর মানুষকে এত সুন্দরভাবে সালাম দিয়ে বিদায় নিয়ে গেলেন, কারো কপালে এরকম সৌভাগ্য হয় না। তার এই হাসিতে ছিল সেই জালিম হাসিনার ফিরাউনি আচরণের প্রতিবাদ। শামীম সাইদি আরো বলেন, 5ই মে আলেমদের শাপলা চত্বরে নিয়ে লাইট অফ করে দিয়ে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। আলেম ওলামাদের রক্ত বৃথা যাবে না। এই বাংলার মাটিতে ইসলামের পতাকা, কালেমার পতাকা উড্ডয়ন হবেই হবে ইনশাল্লাহ। ফেব্রুয়ারি মার্চে কর্মসূচি নিয়ে মাঠে নামতে পারে বিএনপি। বিএনপির সমমনা দলগুলো চলতি বছরের মধ্যে জাতীয় নির্বাচন চায়। তাদের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষে এটাই যৌক্তিক সময়। এ লক্ষ্য অর্জনে ফেব্রুয়ারি মার্চ নাগাদ বিএনপি কর্মসূচি নিয়ে মাঠে নামতে পারে। তবে তারা সরকারের সঙ্গে সরাসরি সংঘাতে যেতে চায় না। বিএনপি আশা, জনপ্রত্যাশা অনুযায়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে যৌক্তিক সময় নির্বাচন আয়োজন করবে। বিএনপির মতে চলতি বছরের প্রথমার্ধে প্রয়োজনীয় সংস্কার শেষে 3-4 মাসের মধ্যে নির্বাচন আয়োজন সম্ভব। 2025 সালের আগে নির্বাচন হলে তাদের আপত্তি নেই। তবে তারা অভিযোগ করেছে, দেশে পতিত ফ্যাসিবাদে নানা ষড়যন্ত্র চলছে, যা অস্থিরতা বাড়াচ্ছে। দ্রব্যমূল্য, অর্থনীতি, আইন শৃঙ্খলা এবং প্রশাসনের স্থিতিশীলতা না আসায় পরিস্থিতি উদ্বেগজনক বলে তারা মনে করে। বিএনপি ও তাদের মিত্রদের মতে দেশকে স্থিতিশীল করতে নির্বাচিত সরকারের বিকল্প নেই। সুনির্দিষ্ট রোডম্যাপে নির্বাচন কেন্দ্রিক সংকট সমাধান সম্ভব। দেরি হলে সংকট আরো গভীর হবে জানা গেছে। 2025 সালে নির্বাচন আদায়ে সরকারের উপর চাপ বাড়াতে জনসম্পৃক্ত কর্মসূচিতে নামার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। রোডম্যাপের দাবিতে সোচ্চার দলটি অন্তর্বর্তী সরকারকে সরানোর পথে না গিয়ে ধারাবাহিক সভা সমাবেশ আয়োজনের পরিকল্পনা করছে। ফেব্রুয়ারি মার্চে দেশজুড়ে বড় সমাবেশের মাধ্যমে নির্বাচনের প্রস্তুতি ও জনমত তুলে ধরার ভাবনা রয়েছে তাদের। এর পাশাপাশি দলটি 31 দফা রূপরেখা, নতুন ব্র্যান্ডিং ও বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালার পর জেলাভিত্তিক কর্মশালার আয়োজন করছে, যেখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন। এই কর্মসূচি শেষে নির্বাচন ইস্যুতে সরাসরি ফোকাস করবে বিএনপি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগে আপত্তি নেই বিএনপির। তারা মনে করে দল গঠন করে জনগণের কাছে যাওয়া স্বাভাবিক। তবে এটি যদি আওয়ামী দোসরদের পুনর্বাসনের প্ল্যাটফর্ম বা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা গড়ে ওঠে, বিএনপি তাতে আপত্তি রয়েছে। ছাত্রদের কর্মকাণ্ড নিয়ে সন্দেহ থাকলেও বিএনপি তাদের সঙ্গে বা সরকারের সঙ্গে কোনো বিরোধে জড়াতে চায় না। বর্তমান সরকারের ব্যর্থতা বিএনপির লক্ষ্য নয়। শত নির্যাতন, নিপীড়ন সহ্য করেও ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারকে বিদায় করতে পারাকে 2024 এর বড় অর্জন হিসেবে দেখছে বিএনপি। দলটি নেতাদের মতে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার নতুন বছরে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করাই বড় চ্যালেঞ্জ। সব ষড়যন্ত্র মোকাবেলা করে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় ঐক্য ধরে রাখতে চায় বিএনপি। তারা ধৈর্য ধরে সংশ্লিষ্ট সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে দেশকে কাঙ্ক্ষিত নির্বাচনের দিকে নিয়ে যাবে। পরিবর্তিত পরিস্থিতিতে নতুন বছরে বিএনপির প্রত্যাশা, চ্যালেঞ্জ সম্পর্কে জানতে চাইলে
চাইলে দলটির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, নতুন বছরে জনগণের প্রত্যাশা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুপ্রতিষ্ঠিত হবে, গণতন্ত্র জনগণের কাছে ফিরে যাবে, জনগণ তাদের মৌলিক অধিকার ও ভোট দেওয়ার অধিকার ফিরে পাবে, দেশের জনগণের সরকার প্রতিষ্ঠা হবে এবং বিগত 14 বছর ধরে যে অন্যায়, অত্যাচার, নির্যাতন, দুর্নীতি হয়েছে তার থেকে দেশ মুক্তি পাবে। তিনি আরো বলেন, সামনে অনেক ইস্যু আছে, সেগুলো মোকাবিলা করা অবশ্যই এক ধরনের চ্যালেঞ্জ। দুর্নীতি, ঘুষ, বাণিজ্য, চাঁদাবাজি এবং প্রশাসনের যে পক্ষপাতিত্ব, এগুলো থেকে মুক্ত হওয়া দেশের জন্য অবশ্যই চ্যালেঞ্জের। তারপরে এটা থেকে আমাদের মুক্তি পেতে হবে। বিএনপির এই নীতি নির্ধারক বলেন, আমরা চলতি বছর অর্থাৎ 2025 সালের মধ্যে নির্বাচন চাই। এটা যৌক্তিক সময়, সরকার এবং নির্বাচন কমিশন আন্তরিক হলে এটা সম্ভব। ডক্টর মিজানুর রহমান আজহারী, যশোরের মাহফিলে আসুন, দেখা হবে, কথা হবে। যশোরে 8 দিন ফাউন্ডেশনের উদ্যোগে 3 দিন ব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। বুধবার থেকে যশোর শহরের পুলেরহাটের 8 দিন সকিনা মেডিকেল কলেজ মাঠে শুরু হয়েছে এই মাহফিল। মাহফিলের শেষ দিন শুক্রবার বক্তব্য দেবেন বিশিষ্ট ইসলামী স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারী। তিনি খুলনা বিভাগের বন্ধুদের মাহফিলে আসার আহ্বান জানিয়েছেন। মাহফিলের শুরু থেকে বক্তব্য দিচ্ছেন দেশের প্রখ্যাত 6 জন আলেম। এদের মধ্যে প্রথম দিন অর্থাৎ বুধবার আলোচনা করেছেন আল্লামা মামুনুল হক ও আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ। আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিন আলোচনা করবেন মাওলানা রফিকুল ইসলাম মাদানী ও মুফতি আমির হামজা। শেষ দিন শুক্রবার আলোচনা করবেন শায়খ আহমদুল্লাহ ও ডক্টর মিজানুর রহমান আজহারী। আয়োজক কমিটির সদস্য আদিন সকিনা মেডিকেল কলেজে পাবলিক রিলেশন কর্মকর্তা তরিকুল ইসলাম তারেক বলেন, তাফসিরুল কুরআন মাহফিলের তৃতীয় দিনে প্রধান অতিথি ডক্টর মিজানুর রহমান আজহারী বয়ান করবেন। তার আগমন উপলক্ষে সব রকম প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। এই মাহফিলে 7 থেকে 10 লাখ মানুষের সমাগম ঘটবে, তবে নিরাপত্তার স্বার্থে রাত্রি যাপন করতে পারবেন না কেউ। আয়োজকরা জানান, ব্যতিক্রমী এ আয়োজনের জন্য আদিন ফাউন্ডেশনের নিজস্ব 150 বিঘা জমি সহ আশপাশের আরো 200 বিঘা জমি জুড়ে মাহফিলের জন্য মাঠ প্রস্তুত করা হয়েছে, যার দৈর্ঘ্য 850 ফুট আর প্রস্থ 650 ফুট। মাহফিলের ময়দানে প্রবেশ ও বাইর হওয়ার জন্য রয়েছে 4টি গেট, রয়েছে মাইক, এলইডি স্ক্রিন ও 2 লাখ লাইটের ব্যবস্থা। এর আগে মাহফিলের মাঠ প্রস্তুতের জন্য 10 দিন ধরে কাজ করেছেন বিভিন্ন এলাকা থেকে আগত ডেকোরেশনের 200 কর্মী। মাহফিল নিয়ে ডক্টর মিজানুর রহমান আজহারী তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, খুলনা বিভাগের বন্ধুরা, ইনশাআল্লাহ আগামীকাল থাকবো যশোরের পুলেরহাটে। আদিন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলে আসুন, দেখা হবে, কথা হবে। হঠাৎ হাসনাত সার্জিস আসিফের ফেসবুক আইডি কি হলো? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম, অন্তর্বর্তী সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সহ বেশ কয়েকজনের ফেসবুক আইডি এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। বিকাল থেকে তাদের আইডিগুলো সার্চ করে খুঁজে পাওয়া যায়নি। এই তালিকায় আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবিরের সভাপতি সাদিক কায়েম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি, অনলাইন অ্যাক্টিভিস্ট সাইয়েদ আব্দুল্লাহ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত আরো কয়েকজন। বিকাল 5টার দিকে খুঁজেও তাদের ভেরিফাইড ফেসবুক আইডিগুলো পাওয়া যায়নি। অনেকে বলছিলেন এই আইডিগুলো ডিজেবল হয়ে গেছে, তবে উপদেষ্টা আসিফ মাহমুদের আরো একটি ফেসবুক ভেরিফাইড আইডি রয়েছে, যেটি এখনো সচল পাওয়া গেছে। গত 24 ঘন্টা সেখানে কোনো স্ট্যাটাস বা বার্তা দিতে দেখা যায়নি সরকারের এই উপদেষ্টাকে। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক বলেন, তাদের কারো